এ কি, চারিদিকে সমস্তই যে বন্ধ। খুলে দাও, খুলে দাও, যত দ্বার জানলা আছে সব খুলে দাও। বাবা, কেমন বোধ করছো? খুব ভালো কবিরাজ মশাই, খুব ভালো। আমার আর কোনো অসুখ নেই, কোনো বেদনা নেই। সব খুলে দিয়েছ? সব তারাগুলি দেখতে পাচ্ছি, অন্ধকারের ওপারকার সব তারা। অর্ধরাত্রে রাজা যখন আসবেন তখন তুমি বিছানা ছেড়ে উঠে তার সঙ্গে বেরোতে পারবে? পারবো, 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 আমি পারবো। বেরোতে পারলে আমি বাঁচি। আমি রাজাকে বলবো, এই অন্ধকার আকাশে ধ্রুব তারাটিকে দেখিয়ে দাও। সে তারা বোধহয় আমি কতবার দেখেছি, কিন্তু সে কোনটা তা তো আমি চিনিনি। তিনি সব চিনিয়ে দেবেন। এই ঘরটি রাজার আগমনের জন্য পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে রাখো। আর ওই লোকটিকে তো এ ঘরে রাখা চলবে না। না না কবিরাজ মশাই, উনি আমার বন্ধু। তোমরা যখন আসনি, উনি আমাকে রাজার চিঠি এনে দিয়েছিলেন। আচ্ছা বাবা, উনি যখন তোমার বন্ধু, উনিও এই ঘরেই রইলেন। বাবা, রাজা তোমাকে ভালোবাসেন, তিনি স্বয়ং আজ আসছেন। তার কাছে আজ একটু প্রার্থনা করো। আমাদের অবস্থা তো ভালো নয়, জানোই তো সব। সে আমি সব ঠিক করে রেখেছি পিসেমশাই, সে তোমার কোনো ভাবনা নেই। কি ঠিক করেছো বাবা? আমি আমি তার কাছে চাইব, তিনি যেন আমাকে তার ডাকঘরে হরকরা করে দেন। আমি দেশে দেশে, ঘরে ঘরে তার চিঠি বিলি করব। নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের সকলকে স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আপনারা সোম থেকে শনি শুনছেন আমাদের সিরিজ রাত যখন নয় গপ্প শুরু হয়। এবার থেকে প্রতি রবিবার আপনার জন্য থাকবে বাংলা সাহিত্যের বিভিন্ন খ্যাতনামা সাহিত্যিকদের রচিত চিরকালীন কিছু সাহিত্য। তাই প্রতি রবিবার সন্ধ্যে 7টার সময় আমাদের চ্যানেলে আপনার জন্য থাকবে ক্লাসিক সাহিত্যের সম্ভার। শুনতে থাকুন গল্পগুলি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করে দিতে ভুলবেন না নতুন গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য। বাংলা সাহিত্যের আরাধনা যাকে ছাড়া অসম্পূর্ণ তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। তার অসামান্য সৃষ্টিগুলি চিরকালীন। তাই আজ তাকে স্মরণ করে আমাদের নিবেদন তার রচিত একটি নাটক ডাকঘর। এই নাটকের মুখ্য চরিত্র অমল এক অসুস্থ বালক। কবিরাজের নির্দেশে তার ঘরের বাইরে যাওয়া বারণ, কিন্তু তার মন ক্রমাগত বিচরণ করে পাঁচমুড়ো পাহাড়ের নিচে গোয়ালাদের গ্রামে, তার বন্ধু ফকিরের গল্পের মাধ্যমে ক্রৌঞ্চদ্বীপের পাখির বাসায়। প্রহরীর ঘণ্টার সাথে তার মনও চলতে থাকে। তাছাড়াও অমলের মন প্রতীক্ষায় থাকে একদিন রাজার ডাকঘর থেকে তার নামে রাজার চিঠি আসবে। শেষ পর্যন্ত কি অমলের নামে এলো রাজার ডাকঘর থেকে রাজার চিঠি? জানতে হলে শুনতে হবে আমাদের আজকের নিবেদন ডাকঘর। বড় মুশকিলে পড়ে গেছি। যখনও ছিল না তখন তো ছিলই না, কোনো ভাবনাই ছিল না। এখনো কোথা থেকে এসে যে আমার ঘর জুড়ে বসলো, ও চলে গেলে আমার এই ঘর যেন আর ঘরই থাকবে না। কবিরাজ মশাই, আপনি কি মনে করেন ওকে? ওর ভাগ্যে যদি আয়ু থাকে তাহলে দীর্ঘকালও বাঁচতে পারে, কিন্তু আয়ুর্বেদে যেরকম লিখেছে তাতে তো। বলেন কি? শাস্ত্রে বলেছে পৈত্তিকান সন্নিপাত যান কফবাত সমুদ্ভবান। থাক থাক থাক, আপনি আর ওই শ্লোকগুলো আওড়াবেন না, ওতে আমার ভয় আরো বেড়ে যায়। এখন কি করতে হবে সেইটে বলে দিন। খুব সাবধানে রাখতে হবে। সে তো ঠিক কথা, কিন্তু কি বিষয়ে সাবধান হতে হবে সেইটে স্থির করে দিয়ে যান। আমি তো পূর্বেই বলেছি, ওকে বাইরে একেবারে যেতে দিতে পারবেন না। ছেলে মানুষ, ওকে দিনরাত ঘরের মধ্যে রাখা যে ভারী শক্ত। তা কি করবেন বলেন? এই শরৎকালে রৌদ্র আর বায়ু দুই ওই বালকের পক্ষে বিষবৎ। কারণ কিনা শাস্ত্রে বলেছে অপস্মারে জ্বরে কাশে কামলায়াং হালিমকে। থাক
থাক থাক, আপনার ওই শাস্ত্র থাক। তাহলে ওকে বন্ধ করেই রেখে দিতে হবে? অন্য কোনো উপায় নেই? কিছু না, কারণ পবনে তপনে চৈব। কিন্তু আপনার চৈবনি কি হবে বলেন তো? ও থাক না, কি করতে হবে সেইটা বলে দিন। কিন্তু আপনার ব্যবস্থা বড় কঠোর। রোগীর সমস্ত দুঃখ ও বেচারা চুপ করে সহ্য করে, কিন্তু আপনার ওষুধ খাওয়ার সময় ও কষ্ট দেখলে আমার বুক ফেটে যায়। সেই কষ্ট যত প্রবল, তার ফলও তত বেশি। তাই তো মহর্ষি চবন বলেছেন, ভেষজং হিত বাক্যঞ্চ তিক্তং আশু ফলপ্রদ। হ্যাঁ, তিক্তং আশু ফলপ্রদ। তবে উঠি দত্তমশাই। ওই রে, ঠাকুরদা এসেছে, সর্বনাশ করলে। কেন, আমাকে তোমার ভয় কিসে? তুমি যে ছেলে খেপাবার সর্দার, তো তুমি তো ছেলে নও, তোমার ঘরেও ছেলে নেই, আর তোমার খেপবার বয়সও গেছে। তোমার ভাব নাকি? ঘরে যে ছেলে একটি এনেছি, সে কিরকম? আমার স্ত্রী যে পোষ্যপুত্র নেবার জন্য খেপে উঠেছিল, সে তো অনেক দিন থেকেই শুনছি, কিন্তু তুমি যে নিতে চাও না। জানো তো ভাই, অনেক কষ্টে টাকা করেছি, কোথা থেকে পরের ছেলে এসে আমার বহু পরিশ্রমের ধন বিনা পরিশ্রমে ক্ষয় করতে থাকবে, সে কথা মনে করলেও আমার খারাপ লাগতো। কিন্তু এই ছেলেটিকে আমার যে কিরকম লেগে গিয়েছে, তাই এর জন্য যতই খরচ করছো ততই মনে করছো সে যেন টাকার পরম ভাগ্য। আগে টাকা রোজগার করতুম, সে কেবল একটা নেশার মতো ছিল, না করে কোনো রকমে থাকতে পারতুম না। কিন্তু এখন যা টাকা করছি সবই ওই ছেলে পাবে জেনে উপার্জনে ভারী একটা আনন্দ পাচ্ছি। বেশ বেশ ভাই, তা ছেলেটিকে কোথায় পেলে বলো দেখি? আমার স্ত্রীর গ্রাম সম্পর্কে ভাইপো, ছোটবেলা থেকেই বেচারার মা নেই, আবার সেদিন তার বাপও মারা গেছে। আহা, তবে তো আমাকে তার দরকার আছে। কবিরাজ বলেছে তার ওইটুকু শরীরে একসঙ্গে বাত পিত্ত শ্লেষ্মা যেরকম প্রকুপিত হয়ে উঠেছে, তাতে তার আর বড় আশা নেই। এখন একমাত্র উপায় তাকে কোনো রকমে এই শরতে রৌদ্র আর বাতাস থেকে বাঁচিয়ে ঘরে বন্ধ করে রাখা। ছেলেগুলোকে ঘরের বার করাই তো তোমার এই বুড়ো বয়সের খেলা, তাই তোমাকে ভয় করি আর কি। মিছে বলনি, একেবারে ভয়ানক হয়ে উঠেছি আমি এই শরতের রৌদ্র আর হাওয়ারই মতো। কিন্তু ভাই, ঘরে ধরে রাখবার মতো খেলাও কিছু আমি জানি। আমার কাজকর্ম একটু সেরে আসি, তারপরে ওই ছেলেটির সঙ্গে ভাব করে নেব। চলি, জয় হোক। ইসে মশাই, কি অমল, আমি কি উঠোনটাতেও যেতে পারবো না? না বাবা, ওই যে যেখানটাতে পিসিমা চাঁতা দিয়ে ডাল ভাঙেন, ওই দেখো না, যেখানে ভাঙা ডালের খুদগুলি দুই হাতে তুলে নিয়ে লেজের ওপর ভর দিয়ে বসে কাঠবেড়ালি কুটুস কুটুস করে খাচ্ছে, ওখানে আমি যেতে পারবো না। না বাবা, আমি যদি কাঠবেড়ালি হতাম তবে বেশ হতো, কিন্তু পিসেমশাই আমাকে কেন বেরোতে দেবে না? কবিরাজ যে বলেছে বাইরে গেলে তোমার অসুখ করবে। কবিরাজ কেমন করে জানলে? বলো কি অমল, কবিরাজ জানবে না? সে যে এত বড় বড় পুঁথি পড়ে ফেলেছে। পুঁথি পড়লেই কি সমস্ত জানতে পারে? বেশ, তাও বুঝি জানো না? আমি যে পুঁথি কিছুই পড়িনি, তাই জানিনি। দেখো, বড় বড় পণ্ডিতরা না সব তোমারই মতো, তারা তো ঘর থেকে বেরোয় না। বেরোয় না? না, কখন বেরোবে বলো? তারা কেবল বসে বসে পুঁথি পড়ে, আর কোনো দিকেই তাদের চোখ নেই। অমলবাবু, তুমিও বড় হলে পণ্ডিত হবে, বসে বসে এই এত বড় বড় সব পুঁথি পড়বে, আর সবাই দেখে আশ্চর্য হয়ে যাবে। না পিসেমশাই, তোমার দুটি পায়ে পড়ি, আমি পণ্ডিত হব না পিসেমশাই, আমি পণ্ডিত হব না। সে কি কথা অমল? আমি যা আছে সব দেখব, কেবলই দেখে বেড়াবো। শোনো একবার, দেখবে কি, এত দেখবার আছেই বাকি। আমাদের জানলার কাছে বসে সেই যে দূরে পাহাড় দেখা যায়, আমার ভারী ইচ্ছে করে ওই পাহাড়টা পার হয়ে চলে যাই। কি পাগলের মতো কথা, কাজ নেই কর্ম নেই, খামোখা পাহাড়টা পার হয়ে চলে যাই? কি যে বলো তার ঠিক নেই।
পাহাড়টা যখন মস্ত বেড়ার মতো উঁচু হয়ে আছে তখন তো বুঝতে হবে ওটা পেরিয়ে যাওয়া বারণ, নইলে এত বড় বড় পাথর জড়ো করে এত বড় একটা কাণ্ড করবার দরকার কি ছিল? পিসেমশাই, তোমার কি মনে হয় ও বারণ করছে? আমার ঠিক বোধ হয় পৃথিবীটা তো কথা কইতে পারে না, তাই অমনি করে নীল আকাশে হাত তুলে ডাকছে। অনেক দূরে যারা ঘরের মধ্যে বসে থাকে তারাও দুপুরবেলা একলা জানলার ধারে বসে ওই ডাক শুনতে পায়। পণ্ডিতরা বুঝি শুনতে পায় না? তারা তো তোমার মতো খ্যাপা নয়, তারা শুনতে চায়ও না। আমি না আমার মতো খ্যাপা কালকে একজনকে দেখেছিলুম। সত্যি নাকি? কিরকম শুনি? তার কাঁধে এক বাঁশের লাঠি, লাঠির আগায় একটা পুঁটুলি বাঁধা, তার বাঁ হাতে একটা ঘটি, পুরনো একজোড়া নাগরা জুতো পরে সেই মাঠের পথ দিয়েই ওই পাহাড়ের দিকেই যাচ্ছিল। আমি তাকে ডেকে জিজ্ঞাসা করলুম, এই তুমি কোথায় যাচ্ছ? সে বললে, কি জানি, যেখানে হয়। আমি জিজ্ঞাসা করলুম, এই তুমি কেন যাচ্ছ? সে বললে, কাজ খুঁজতে যাচ্ছি। আচ্ছা পিসেমশাই, কাজ কি খুঁজতে হয়? তা হয় বই কি, কত লোক কাজ খুঁজে বেড়ায়। বেশ তো, আমিও তাদের মতো কাজ খুঁজে বেড়াবো। খুঁজে যদি না পাও? খুঁজে যদি না পাই, খুঁজে যদি না পাই তাহলে আবার খুঁজবো। তারপরে সেই নাগরা জুতো পরা লোকটা চলে গেল। আমি দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলুম। সেই যেখানে ডুবুর গাছের তলা দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে, সেখানে লাঠি নামিয়ে রেখে ঝর্ণার জলে আস্তে আস্তে পা ধুয়ে নিলে, তারপর পুঁটুলি খুলে ছাতু বের করে জল দিয়ে মেখে খেতে লাগলে। খাওয়া হয়ে গেলে আবার সে পুঁটুলি ঘাড়ে করে নিলে, তারপর পায়ের কাপড় গুটিয়ে ঝর্ণার ভেতর নেমে জল কেটে কেটে কেমন পার হয়ে চলে গেল। পিসিমাকে বলে রেখেছি ওই ঝর্ণার ধারে গিয়ে আমিও একদিন ছাতু খাবো। পিসিমা কি বললে? পিসিমা বললেন, আগে তুমি ভালো হও, তারপর তোমাকে ওই ঝর্ণার ধারে নিয়ে গিয়ে ছাতু খাইয়ে আনবো। কবে আমি ভালো হব? আর তো দেরি নেই বাবা। দেরি নেই? ভালো হলেই কিন্তু আমি চলে যাব। সে কি, কোথায় যাবে? কত বাঁকা বাঁকা ঝর্ণা জলে পা ডুবিয়ে ডুবিয়ে পার হতে হতে চলে যাব। দুপুরবেলায় সবাই যখন ঘরের দরজা বন্ধ করে শুয়ে আছে, আমি তখন কোথায়? কত দূরে? কেবল কাজ খুঁজে খুঁজে বেড়াতে বেড়াতে চলে যাব। আচ্ছা বেশ, আগে তুমি ভালো হও, তারপরে আমাকে পণ্ডিত হতে বলো না পিসেমশাই। তুমি কি হতে চাও বলো? এখন আমার কিচ্ছু মনে পড়ছে না, আমি ভেবে বলবো। কিন্তু তুমি অমনি করে দেশে বিদেশি লোককে ডেকে ডেকে কথা বলো না। বিদেশি লোক যেমন ভারী ভালো লাগে। যদি তোমাকে ধরে নিয়ে যেত তাহলে সে বেশ হতো, কিন্তু আমাকে তো কেউ ধরে নিয়ে যায় না, সবাই কেবল বসিয়ে রেখে দেয়। আমার কাজ আছে, আমি চললুম। কিন্তু বাবা দেখো, বাইরে যেন বেরিয়ে যেও না। যাব না, কিন্তু পিসেমশাই এই রাস্তার ধারে ঘরটিতে আমি বসে থাকবো। দই দই ভালো দই। দইওলা, ও দইওলা, ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো, আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুমি, কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন? আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতাম তা যেতুম। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি কত দূর থেকে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছ, শুনে আমার কেমন মন কেমন করছে। বাবা, তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বাইরে যেতে বারণ করেছে, তাই আমি এখানেই বসে থাকি। আহা বাচ্চা, তোমার কি হয়েছে? জানি না কি হয়েছে, আমি তো কিছু পড়িনি, তাই জানি না আমার কি হয়েছে। দইওলা, তুমি কোথা থেকে আসছো? আমি আমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম। আমাদের গ্রাম সেই ওই পাঁচমুড়ো পাহাড়ের তলায়, ওই শামলি নদীর ধারে। পাঁচমুড়ো পাহাড়, শামলি নদী? কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, কিন্তু কবে সে আমার মনে পড়ে না। তুমি দেখেছো?
তুমি ওই পাহাড়তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? না, কোনোদিন যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি। অনেক পুরনো কালে খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটা লাল রঙের রাস্তার ধারে, না? ঠিক বলেছ বাবা। সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। কি আশ্চর্য, ঠিক বলেছ। আমাদের গ্রামে গরু চড়ে বই কি, খুব চড়ে। আর মেয়েরা সব নদী থেকে জল তুলে কলসি করে নিয়ে যায়, তাদের সব লাল শাড়ি পরা। ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরি হায় হায় রে। বা, ঠিক কথা। আমাদের সব গয়লা পড়ার মেয়েরা নদী থেকে জল তুলে নিয়ে যায় তো। তবে কি না তারা যে সবাই লাল শাড়ি পরে তা তো নয়। কিন্তু বাবা, তুমি নিশ্চয় সেখানে কোনোদিন বেড়াতে গিয়েছিলে। সত্যি বলছি দইওলা, আমি একদিনও যাইনি। কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে, সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে? যাবো বই কি বাবা, নিশ্চয় নিয়ে যাব। আমাকে তোমার মতো করে এরকম দই বেচতে শিখিয়ে দিও, ওই রকম মাক কাঁধে নিয়ে, ওই রকম দূরে রাস্তা দিয়ে। মরে যাই, তুমি দই বেচতে যাবে কেন বাবা? তুমি এত বড় বড় পুঁথি পড়ে পণ্ডিত হয়ে উঠবে। না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের রাঙা রাস্তার ধারে, তোমাদের বুড়ো বটের তলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেচে বেড়াবো। কিরম করে তুমি বলো? দই দই ভালো দই, আমাকে সুরটা শিখিয়ে দাও। হাই পোড়া কপাল, বলি এ সুরও কি শেখবার সুর? না না, আমার শুনতে খুব ভালো লাগে। আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারির মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল, কি জানি মনে হচ্ছিল। বাবা, এই এক ভাঁড় দই তুমি খাও। আমার তো পয়সা নেই। না, পয়সার কথা বলো না। তুমি একটু দই খেলে আমি কত খুশি হব। তোমার কি অনেক দেরি হয়ে গেল? কিচ্ছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসান হয়নি। দই বেচতে যে কত সুখ, সে আমি তোমার কাছে শিখে নিলাম। দই দই ভালো দই। সেই 5 মুঠো পাহাড়ের তলায় শামলি নদীর ধারে গয়লাদের বাড়ির দই। তারা ভোরবেলায় গাছের তলায় গরু দাঁড় করিয়ে দুধ দই, সন্ধেবেলায় মেয়েরা দই পাতে সেই দই। দই দই ভালো দই। এই যে রাস্তায় প্রহরী পায়চারি করে বেড়াচ্ছে। প্রহরী, ও প্রহরী, একটিবার শুনে যাও না প্রহরী। অমন করে ডাকাডাকি করছো কেন? আমাকে ভয় করো না তুমি? কেন তোমাকে ভয় করব কেন? যদি তোমাকে ধরে নিয়ে যাই? কোথায় ধরে নিয়ে যাবে? অনেক দূরে, ওই পাহাড় পেরিয়ে। একেবারে রাজার কাছে যদি ধরে নিয়ে যাই? রাজার কাছে নিয়ে যাও না আমাকে। কিন্তু আমাকে যে কবিরাজ বাইরে যেতে বারণ করেছে। আমাকে কেউ কোথাও ধরে নিয়ে যেতে পারবে না। আমাকে কেবল দিনরাত্রি এখানেই বসে থাকতে হবে। কবিরাজ বারণ করেছে? আহা, তাই বটে। তোমার মুখ যেন কেমন সাদা হয়ে গেছে, চোখের কোলে কালি পড়েছে, তোমার হাত দুখানিতে শিরগুলি দেখা যাচ্ছে। তুমি ঘন্টা বাজাবে না প্রহরী? এখনো সময় হয়নি। কেউ বলে সময় বয়ে যাচ্ছে, আবার কেউ বলে সময় হয়নি। আচ্ছা, তুমি ঘন্টা বাজিয়ে দিলেই তো সময় হবে। সে কি হয়? সময় হলে তবে আমি ঘন্টা বাজিয়ে দিই। বেশ লাগে তোমার ঘন্টা, শুনতে আমার ভারী ভালো লাগে। দুপুরবেলা আমাদের বাড়িতে যখন সকলের খাওয়া হয়ে যায়, পিসেমশাই কোথায় কাজ করতে বেরিয়ে যান, পিসিমা রামায়ণ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন, আমাদের খুদে কুকুরটা উঠোনের ওই কোণে ছায়ায় লেজের মধ্যে মুখ বুজে ঘুমোতে থাকে। তখন তোমার ওই ঘন্টা বাজে, ঢং ঢং ঢং। তোমার ঘন্টা কেন বাজে?
ঘন্টা এই কথা সবাইকে বলে যে সময় বসে নেই, সময় কেবলই চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে, কোন দেশে, সে কথা কেউ জানে না। সে দেশ বুঝি কেউ দেখে আসেনি। আমার ভারী ইচ্ছে করে ওই সময়ের সঙ্গে চলে যাই, যে দেশের কথা কেউ জানে না, সে অনেক দূরে। সে দেশে সবাইকে যেতে হবে বাবা, আমাকেও যেতে হবে, হবে বই কি। কিন্তু কবিরাজ যে আমাকে বাইরে যেতে বারণ করেছে। কোনদিন কবিরাজই হয়তো স্বয়ং হাতে ধরে নিয়ে যাবেন। না না, তুমি তাকে জানো না, সে কেবলই ধরে রেখে দেয়। তার চেয়ে ভালো কবিরাজ যিনি আছেন তিনি এসে ছেড়ে দিয়ে যাবেন। আর সে ভালো কবিরাজ কবে আসবেন? আমার চেয়ে বসে থাকতে ভালো লাগছে না। অমন কথা বলতে নেই বাবা। না না, আমি তো বসেই আছি, যেখানে আমাকে বসিয়ে রেখেছে সেখান থেকে তো আমি বেরোইনি। কিন্তু তোমার ওই ঘন্টা বাজে, ঢং ঢং ঢং, আমার কেমন মন কেমন করে। আচ্ছা প্রহরী। কি বাবা? ওই যে রাস্তার ওপারে বড় বাড়িতে নিশে নড়িয়েছে, ওখানে সব লোকজন আসছে যাচ্ছে, ওখানে কি হয়েছে? ওখানে নতুন ডাকঘর বসেছে। ডাকঘর? কার ডাকঘর? ডাকঘর আবার কার হবে? রাজার ডাকঘর। ছেলেটি ভারী মজার তো। রাজার ডাকঘরে রাজার কাছ থেকেই সব চিঠি আসে? আসে বই কি, একদিন দেখো তোমার নামেও চিঠি আসবে। আমার নামেও চিঠি আসবে? আমি যে ছেলে মানুষ। ছেলে মানুষকে রাজা এইটুকুটুকু ছোট্ট ছোট্ট চিঠি লেখেন। বেশ হবে, আমি কবে চিঠি পাবো? আমাকে তিনি চিঠি লিখবেন তুমি কেমন করে জানলে? আচ্ছা, তা নইলে ঠিক তোমার এই খোলা জানলাটার সামনেই অত বড় একটা সোনালি রঙের নিশে নুড়িয়ে ডাকঘর খুলতে যাবেন কেন? আচ্ছা, রাজার কাছ থেকে আমার চিঠি এলে আমায় কি এনে দেবে? রাজার যে অনেক ডাকঘর করা আছে, দেখো নি বুঝি? গোল গোল সোনার তকমা পড়ে তারা ঘুরে বেড়ায়। আচ্ছা, তারা কোথায় ঘোরে? ঘরে ঘরে, দেশে দেশে। এসব প্রশ্ন শুনে হাসি পায়। বড় হলে আমি রাজার ডাকঘর করা হব। ডাকঘর করা সে ভারী মস্ত কাজ। রোদ নেই, বৃষ্টি নেই, গরিব নেই, বড় মানুষ নেই, সকলের ঘরে ঘরে চিঠি বিলি করে বেড়ানো, সে খুব জবর কাজ। তুমি হাসছো কেন? ওই কাজটা আমার সকলের চেয়ে ভালো লাগে। না, তোমার কাজও খুব ভালো। দুপুরবেলা রোদ্দুর যখন ঝাঁঝা করে তখন ঘন্টা বাজে ঢং ঢং ঢং। আবার এক একদিন রাত্রে বিছানায় জেগে উঠে দেখি ঘরের প্রদীপ নিভে গেছে। বাইরে কোন অন্ধকারের ভিতর দিয়ে ঘন্টা বাজছে ঢং ঢং ঢং। ওই রে, মোড়ল আসছে, আমি এবার পালাই। ও যদি দেখতে পায় তোমার সঙ্গে গল্প করছি তাহলে কিন্তু মুশকিল বাঁধাবে। কই মোড়ল কই? ওই যে অনেক দূরে, মাথায় মস্ত গোলপাতার ছাতি। ওকে বুঝি রাজা মোড়ল করে দিয়েছে? না 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 না, ও আপনি মোড়লই করে। যে ওকে মানতে না চায় তার সঙ্গে ও দিনরাত এমনি লাগে যে ওকে সকলেই ভয় করে। কেবল সকলের সঙ্গে শত্রুতা করেই ও আপনার ব্যবসা চালায়। আজ তবে যাই, আমার কাজ কামাই যাচ্ছে। আমি আবার কাল সকালে এসে তোমাকে সমস্ত শহরের খবর শুনিয়ে দিয়ে যাব। রাজার কাছ থেকে রোজ যদি একটা চিঠি পাই তবে বেশ হয়। এই জানলার কাছে বসে বসে পড়ি, কিন্তু আমি তো পড়তেই পারিনি। কে পড়ে দেবে? পিসিমা তো রামায়ণ পড়ে। পিসিমা কি রাজার লেখা পড়তে পারে? যদি কেউ পড়তে না পারে তবে আমি জমিয়ে রেখে দেব, আমি বড় হলে পড়ব। কিন্তু ডাকঘর করা যদি আমাকে না চেনে? মোড়ল মশাই, ও মোড়ল মশাই, একটা কথা শুনে যাও। কে রে রাস্তার মধ্যে আমার ডাকাডাকি করে? কোথাকার বাঁদর এটা? তুমি মোড়ল মশাই, তোমাকে সবাই মানে। হ্যাঁ হ্যাঁ, মানে বই কি, খুব মানে। রাজার ডাকঘর করা তোমার কথা শুনে? না শুনে তার প্রাণ বাঁচে? বাসরে সাধ্য কি? তুমি ডাকঘর করাকে বলে দেবে আমারই নাম অমল, আমি এই জানলার কাছটাতে বসে থাকি। কেন বলো দেখি? আমার নামে যদি চিঠি আসে। তোমার নামে চিঠি? তো কে তোমার চিঠি লিখবে? রাজা যদি চিঠি লেখে। এ ছেলেটা তো কম নয়। রাজা তোমার চিঠি লিখবে? তা লিখবে বই কি, তুমি যে তার বড় বন্ধু।
কদিন তোমার সাথে দেখা না হয়ে রাজা একেবারে শুকিয়ে যাচ্ছে, খবর পেয়েছি। তার বেশি দেরি নেই, চিঠি হয়তো আজই আসে আর কালই আসে আর কি। মোড়ল মশাই, তুমি অমন করে কথা করছো কেন? তুমি কি আমার ওপর রাগ করেছো? বাস রে, তোমার ওপর রাগ করব এত সাহস আমার? রাজার সঙ্গে তোমার চিঠি চলে? মাধব দত্তর বড় বাড় হয়েছে দেখছি, 2 পয়সা জমিয়েছে কি না। এখন তার ঘরে রাজা বৎসা ছাড়া কারো কথা নেই। রোশনা, মজা দেখাচ্ছি। ওরে ছোড়া, তা বেশ, শিগগিরই যাতে রাজার চিঠি তোদের বাড়ি আসে তার বন্দোবস্ত আমি করছি। না না, তোমাকে কিছু করতে হবে না। কেন রে? তোর খবর আমি রাজাকে জানিয়ে দেব, তিনি তাহলে আর দেরি করতে পারবেন না। তোমাদের খবর নেওয়ার জন্য এক্ষুনি পাইক পাঠিয়ে দেবেন। না, মাধব দত্ত তো ভারী অস্পর্ধা, রাজার কানে একবার উঠলে দুরস্ত হয়ে যাবে। কে তুমি মল ঝমঝম করতে করতে চলেছ? একটু দাঁড়াও না ভাই। আমার কি দাঁড়াবার জো আছে? বেলা যে বই যায়। তোমার দাঁড়াতে ইচ্ছে করছে না? আমারও আর এখানে বসে থাকতে ইচ্ছে করছে না। তোমাকে দেখে আমার মনে হচ্ছে যেন সকালবেলাকার তারা। তোমার কি হয়েছে বলো তো? জানি না কি হয়েছে, কবিরাজ আমাকে বাইরে বেরোতে বারণ করেছে। আহা, তবে বেরিও না। কবিরাজের কথা মেনে চলতে হয়, দুরন্ত মনা করতে নেই, তাহলে লোকে দুষ্টু বলবে। বাইরের দিকে তাকিয়ে তোমার মন ছটফট করছে, আমি বরঞ্চ তোমার এই আধখানা দরজা বন্ধ করে দিই। না না, বন্ধ করো না, এখানে আমার আর সব বন্ধ, কেবল এইটুকুই খোলা। তুমি কে বলো না? আমি তো তোমাকে চিনি নে। আমি সুধা। সুধা? জানো না, আমি এখানকার মালিনীর মেয়ে। তুমি কি করো? সাজি ভোরে ফুল তুলে এনে মালা গাঁথি, এখন ফুল তুলতে চলেছি। ফুল তুলতে চলেছ? তাই তোমার পা দুটি অমন খুশি হয়ে উঠেছে। যতই চলেছ মল বাজছে ঝম ঝম ঝম। আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতাম, তাহলে উঁচু ডালে যেখানে দেখা যায় না সেইখান থেকে আমি তোমাকে ফুল পেড়ে দিতুম। তাই বই কি, ফুলের খবর আমার চেয়ে নাকি তুমি বেশি জানো? জানি, আমি খুব জানি। আমি 7 ভাই চম্পার খবর জানি। আমার মনে হয় আমাকে যদি সবাই ছেড়ে দেয় তাহলে চলে যেতে পারি খুব ঘন বনের মধ্যে, যেখানে রাস্তা খুঁজে পাওয়া যায় না, যেখানে সরু ডালে সব আঁকায়, যেখানে মনুয়া পাখি বসে বসে দোলা খায়, সেইখানে আমি চাপা হয়ে ফুটতে পারি। তুমি আমার পারুল দিদি হবে। কি বুদ্ধি তোমার! পারুল দিদি আমি কি করে হব? আমি যে সুধা, আমি শশী মালিনীর মেয়ে। আমাকে রোজ এত এত মালা গাঁথতে হয় জানো। আমি যদি তোমার মতো এখানে বসে থাকতে পারতাম তাহলে কেমন মজা হতো। তাহলে এই সমস্ত দিন তুমি কি করতে? আমার বেনে বউ পুতুল আছে, তার বিয়ে দিতুম। আমার পুষি মেনি আছে, তাকে নিয়ে যাই। বেলা হয়ে যাচ্ছে, দেরি হলে আর ফুল থাকবে না। আমার সঙ্গে আরেকটু গল্প করো না, আমার খুব ভালো লাগছে। আচ্ছা বেশ, তুমি দুষ্টুমি করো না, লক্ষ্মী ছেলে হয়ে এখানে স্থির হয়ে বসে থাকো। আমি ফুল তুলে ফেরার পথে তোমার সঙ্গে গল্প করে যাব। আমাকে একটু ফুল দিয়ে যাবে? ফুল অমনি কি করে দেব? দাম দিতে হবে যে। আমি যখন বড় হব আমি তোমাকে দাম দেব। আমি কাজ খুঁজতে চলে যাব ওই ঝর্ণা পার হয়ে, তখন তোমাকে দাম দিয়ে যাব। আচ্ছা বেশ, তুমি তাহলে ফুল তুলে আসবে? আসবো, আসবে, আসবো আসবো। আমাকে ভুলে যাবে না, আমার নাম অমল, মনে থাকবে তোমার? না না, ভুলবো না, দেখো ঠিক মনে থাকবে। ভাই, তোমরা সব কোথায় যাচ্ছ ভাই? একটুখানি এখানে দাঁড়াও না। আমরা খেলতে চলেছি। কি খেলবে তোমরা ভাই? আমরা চাষ খেলা খেলবো। এই যে আমাদের লাঙল, আমরা দুজন গরু হব। সমস্ত দিন খেলবে? হ্যাঁ, সমস্ত দিন। তারপরে সন্ধ্যার সময় নদীর ধার দিয়ে বাড়ি ফিরে আসবে। হ্যাঁ, সন্ধ্যার সময় ফিরবো। আমার এই ঘরের সামনে দিয়ে ফিরো না ভাই। তুমি বেরিয়ে এসো না, খেলবে চলো। কবিরাজ আমাকে বাইরে বেরোতে মানা করেছে।
কবিরাজ? কবিরাজের মানা তুমি শোনো বুঝি? চল ভাই চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। না ভাই, তোমরা এই জানলার সামনে রাস্তায় দাঁড়িয়ে একটু খেলা করো, আমি একটু দেখি। এখানে কে নিয়ে খেলবো? এই যে আমার সব খেলনা পড়ে রয়েছে, এসব তোমরাই নাও ভাই। ঘরের ভিতর একলা খেলতে ভালো লাগে না, এসবই ধুলোয় ছড়ানো পড়েই থাকে, এই আমার কোনো কাজে লাগে না। বাহ, কি চমৎকার খেলনা! এই যে জাহাজ, এই যে জটাই বুড়ি, দেখেছিস ভাই? বাহ, কেমন সুন্দর সেপাই! এসব তুমি আমাদের দিয়ে দিলে, তোমার কষ্ট হচ্ছে না? না, কিচ্ছু কষ্ট হচ্ছে না, সব তোমাদের দিলুম। আর কিন্তু ফিরিয়ে দেব না। না, আর ফিরিয়ে দিতে হবে না। কেউ বকবে না তো? কেউ না, কেউ না। কিন্তু রোজ সকালে তোমরা এই খেলনাগুলি নিয়ে আমারই দরজার সামনে খানিকক্ষণ ধরে খেলো, আবার এগুলো যখন পুরনো হয়ে যাবে আমি নতুন খেলনা আনিয়ে দেব। বেশ ভাই, আমরা এখানে রোজ খেলে যাব। ও ভাই, সেপাইগুলোকে সব এখানে সাজাতো, আমরা লড়াই খেলি। বন্দুক পাবো কোথা? ওই যে মস্ত সরকাঠি পড়ে আছে, ওইটিকে ভেঙে ভেঙে আমরা বন্দুক বানাই। কিন্তু ভাই, তুমি যে ঘুমিয়ে পড়ছো। হ্যাঁ, আমার ভারী ঘুম পেয়ে আসছে, জানি নে কেন আমার থেকে থেকে ঘুম পায়। অনেকক্ষণ বসে আছি আমি, আর বসে থাকতে পারছি না, আমার পিঠ ব্যথা করছে। এখন যে সবে 1 প্রহর বেলা, এখনই তোমার ঘুম পায় কেন? ওই শোনো, 1 প্রহরে ঘন্টা বাজছে। হ্যাঁ, ওই যে বাজছে, ঠং ঢং ঢং, আমাকে ঘুমোতে যেতে ডাকছে। তবে আমরা এখন যাই, আবার কাল সকালে আসবো। যাবার আগে তোমাদের একটা কথা জিজ্ঞাসা করি ভাই, তোমরা তো বাইরে থাকো, তোমরা ওই রাজার ডাকঘরের হরকরাতে চেনো? হ্যাঁ, চিনি বই কি, খুব চিনি। কে তারা? নাম কি? একজন আছে বাদল হরকরা, একজন আছে শরৎ, আরো কত আছে। আচ্ছা, আমার নামে যদি চিঠি আসে, তারা কি আমাকে চিনতে পারবে? কেন পারবে না? চিঠিতে তোমার নাম লেখা থাকলেই তারা তোমাকে ঠিক চিনে নেবে। কাল সকালে যখন আসবে, তাদের একজনকে ডেকে এনে চিনিও দিও না। আচ্ছা, দেব। পিসেমশাই, আজ আমার সেই জানলার কাছেও যেতে পারবো না, কবিরাজ বারণ করেছে। হ্যাঁ বাবা, সেখানে রোজ বসে থেকে থেকেই তো তোমার ব্যায়ামও বেড়ে গেছে। না পিসেমশাই না, আমি আমার ব্যামোর কথা কিছুই জানি না, কিন্তু সেখানে থাকলে আমি খুব ভালো থাকি। সেখানে বসে বসে তুমি এই শহরের যত রাজ্যের ছেলে বুড়ো সকলের সঙ্গেই ভাব করে নিয়েছো। আমার দরজার কাছে যেন একটা মস্ত মেলা বসে যায়, এতে কি কখনো শরীর টেকে বলো? দেখো দেখি, আজ তোমার মুখখানা কিরকম ফ্যাকাশে হয়ে গেছে। পিসেমশাই, আমার সেই ফকির হয়তো আজ আমায় জানলার কাছে না দেখতে পেয়ে চলে যাবে। তোমার আবার ফকির কে? সেই যে রোজ আমার কাছে এসে নানা দেশ বিদেশের কথা বলে যায়, শুনতে আমার ভারী ভালো লাগে। কই, আমি তো কোনো ফকিরকে জানি নে। এই এই ঠিক তার আসবার সময় হয়েছে, তোমার পায়ে পড়ি, তুমি তাকে একবার বলো না, সে যেন এসে একবারটি আমার ঘরে বসে। জয় হোক। এই যে ফকির, এসো, এসে আমার বিছানায় বসো। এ কি, এ যে আমি ফকির? তুমি যে কি নও তাই তো আমি ভেবে পাইনি। এবারে তুমি কোথায় গিয়েছিলে ফকির? আমি ক্রৌঞ্চ দ্বীপে গিয়েছিলুম, সেইখান থেকেই তো এইমাত্র আসছি। ক্রৌঞ্চ দ্বীপে? এত আশ্চর্য হও কেন? তোমাদের মতো আমাকে পেয়েছো নাকি? হ্যাঁ, আমার তো যেতে কোনো খরচ নেই, আমি যেখানে খুশি যেতে পারি। তোমার ভারী মজা না? আমি যখন ভালো হব তখন তুমি আমাকে তোমার চেলা করে নেবে বলেছিলে, মনে আছে ফকির? খুব মনে আছে। বেড়াবার এমন সব মন্ত্র তোমায় শিখিয়ে দেব না যে সমুদ্রে, পাহাড়ে, অরণ্যে কোথাও কিছুতে আর বাধা দিতে পারবে না। এসব কি পাগলের মতো কথা হচ্ছে তোমাদের? বাবা অমল, পাহাড় পর্বত সমুদ্রকে ভয় করি নে, কিন্তু তোমার এই পিসেটি সঙ্গে যদি আবার কবিরাজ এসে জোটেন, তাহলে আমার মন্ত্রকে হার মানতে হবে। না না পিসেমশাই, তুমি কবিরাজকে কিচ্ছু বলো না,
আমি এখানেই শুয়ে থাকবো, আমি কিচ্ছু করব না। কিন্তু যেদিন আমি ভালো হব সেই দিনই আমি ফকিরের মন্ত্র নিয়ে চলে যাব। নদী, পাহাড়, সমুদ্র আমাকে আর ধরে রাখতে পারবে না। ছি বাবা, কে বলি এমন যাই যাই করতে নেই, শুনলে আমার মন কেমন খারাপ হয়ে যায়। ক্রৌঞ্চদ্বীপ কিরকম দ্বীপ আমি বলো না ফকির? সে ভারী আশ্চর্য জায়গা। সে পাখিদের দেশ, সেখানে মানুষ নেই। তারা কথা কয় না, চলে না, তারা খালি গান গায় আর ওড়ে। বাহ, কি চমৎকার! সমুদ্রের ধারে বই কি, সব নীল রঙের পাহাড় আছে। সেই নীল পাহাড়েই তো তাদের বাসা। সন্ধ্যের সময় সেই পাহাড়ের উপর সূর্যাস্তের আলো এসে পড়ে, আর ঝাঁকিয়ে ঝাঁকে সবুজ রঙের পাখি তাদের বাসায় ফিরতে থাকে। সেই আকাশের রঙে, পাখির রঙে, পাহাড়ের রঙে সে কাণ্ড হয়ে ওঠে। পাহাড়ে ঝর্ণা আছে? বিলক্ষণ! ঝর্ণা না থাকলে কি চলে? একেবারে হিরে গালিয়ে ঢেলে দিচ্ছে। আর তার সঙ্গে কি নৃত্য যেন! নুড়িগুলোকে ঠুংঠাং করে বাজাতে বাজাতে কেবলই কলকল কলকল ঝরঝর ঝরঝর করতে করতে ঝর্ণাটি একেবারে সমুদ্রের ভিতর ঝাঁপ দিয়ে পড়েছে। কোনো কবিরাজের বাবার সাধ্য নেই তাকে এক দণ্ড কোথাও আটকে রাখে। পাখিগুলো আমাকে নিতান্ত তুচ্ছ একটা মানুষ বলে যদি এক ঘরে করে না রাখতো, তাহলে ওই ঝর্ণার ধারে তাদের হাজার হাজার বাসার একটা পাশে বাসা বেঁধে সমুদ্রের ঢেউ দেখে দেখে আমি সমস্ত দিনটা কাটিয়ে দিতাম। আমি যদি পাখি হতাম তাহলে কিন্তু একটা ভারী মুশকিল হতো। শুনলাম তুমি নাকি দইওয়ালাকে বলে রেখেছো বড় হলে তুমি দই বিক্রি করবে। তো পাখিদের মধ্যে তো তোমার দইয়ের ব্যবসাটা তেমন জমতো না, বোধহয় তোমার কিছু লোকসানই হতো। ওহ, আর তো পারা যায় না, তোমরা দেখছি আমাকে শুধু খেপিয়ে দেবে। আমি চললুম। পিসে মশাই, আমার সেই দইওয়ালা এসে চলে গেছে? তো গেছে বই কি, তোমার ওই শখের ফকিরের তলপি বয়ে ক্রৌঞ্চদ্বীপের পাখির বাসায় উড়ে বেড়ালে তার তো আর পেট চলে না। সে তোমার জন্য এক ভাঁড় দই রেখে গেছে, বলে গেছে তাদের গ্রামে তার বোনঝির বিয়ে, তাই সে কলমিপাড়ায় বাঁশির ফরমাস দিতে যাচ্ছে, তাই বড় ব্যস্ত। ওমা, সে যে বলেছিল আমার সঙ্গে তার ছোট বোনঝিটির বিয়ে দিয়ে দেবে। তবে তো বড় মুশকিল দেখছি। হ্যাঁ, সে বলেছিল সে আমার টুকটুকে বউ হবে। তার নাকে নোলক, তার লাল ডুরে শাড়ি। সে সকালবেলা নিজের হাতে কালো গরু দুইয়ে নতুন মাটির ভাঁড়ে আমাকে ফেনা শুদ্ধ দুধ খাওয়াবে, আর সন্ধ্যের সময় গোয়াল ঘরে প্রদীপ দেখিয়ে এসে আমার কাছে বসে সাত ভাই চম্পার গল্প করবে। বাবা বাবা, এ তো খাসা বউ। আমি যে ফকির মানুষ, আমারই তো লোভ হচ্ছে। তা বাবা, ভয় নেই, এবারকার মতো দিয়ে দিক না বিয়ে। আমি তোমাকে বলছি, তোমার দরকার হলে কোনোদিন ওর ঘরে বঞ্জির অভাব হবে না। যাও যাও, আর তো পারা যায় না। ফকির, পিসে মশাই তো গিয়েছেন, এবার আমাকে চুপি চুপি বলো না, ডাকঘরে কি আমার নামে রাজার চিঠি এসেছে? শুনেছি তো তাঁর চিঠি রওনা হয়ে বেরিয়েছে। সে চিঠি এখন পথে আছে। পথে? কোন পথে? সেই যে বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হয়ে গেলে অনেক দূরে দেখা যায়, সেই ঘন বনের পথে? তবে তো তুমি সব জানো দেখছি, সেই পথেই তো। আমি সব জানি ফকির। তাই তো দেখতে পাচ্ছি। কেমন করে জানলে গো? তা আমি জানি নে, আমি যেন চোখের সামনে দেখতে পাই। মনে হয় যেন অনেকবার দেখেছি, সে অনেক দিন আগে। কতদিন তা মনে পড়ে না। বলবো? আমি দেখতে পাচ্ছি রাজার ডাক হরকরা পাহাড়ের উপর থেকে একলা কেবলই নেমে আসছে। বাহাতে তার লণ্ঠন, কাঁধে তার চিঠির থলি। কত দিন কত রাত ধরে সে একলা কেবলই নেমে আসছে। পাহাড়ের পায়ের কাছে ঝর্ণার পথ যেখানে ফুরিয়েছে, সেখানে বাঁকা নদীর পথ ধরে সে কেবলই চলে আসছে। নদীর ধারে জোয়ারের ক্ষেত, তারই সরু গলির ভেতর দিয়ে সে কেবলই আসছে। তারপরে আখের ক্ষেত, সে আখের ক্ষেতের পাশ দিয়ে উঁচু আল চলে গিয়েছে। সে আলের ওপর দিয়ে সে কেবলই চলে আসছে। রাত দিন সে একলাটি চলে আসছে। ক্ষেতের মধ্যে ঝিঝি পোকা ডাকছে। নদীর ধারে একটিও মানুষ নেই, কেবল কাদা খোঁচা
লেজ দুলিয়ে দুলিয়ে বেড়াচ্ছে। আমি সমস্ত দেখতে পাচ্ছি। যতই দেখছি সে আসছে, আমার বুকের ভিতর না ভারী খুশি হয়ে উঠছে। মনে হয় যে পাবো খুঁজে ফুলের ভাষা যদি বুঝি রে, যে পথ গেছে সন্ধ্যা তারার পারে, মন মন রে আমার। বাবা, অমন নবীন চোখ তো আমার নেই, তবুও যেন তোমার সঙ্গে সঙ্গে আমিও একটু একটু দেখতে পাচ্ছি। আচ্ছা ফকির, যার ডাকঘর, তুমি সেই রাজাকে জানো? জানি বই কি, আমি যে তার কাছে রোজ ভিক্ষা নিতে যাই। বাহ, সে তো বেশ। আমি ভালো হয়ে উঠলে আমিও তার কাছে ভিক্ষা নিতে যাব। পারবো না যেতে? বাবা, তোমার ভিক্ষার দরকার হবে না, তিনি তোমাকে যা দেবেন অমনিই দিয়ে দেবেন। না না, আমি তার দরজার সামনে পথের ধারে দাঁড়িয়ে জয় হোক বলে ভিক্ষা চাইব, আমি খঞ্জনি বাজিয়ে নাচবো, সে বেশ হবে না? সে খুব ভালো হবে, সে বেশ হবে। তোমাকে সঙ্গে করে নিয়ে গেলে আমার পেট ভরে ভিক্ষাও মিলবে। তা তুমি কি ভিক্ষা চাইবে? আমি বলবো, আমাকে তোমার ডাক হরকড়া করে দাও, আমি অমনি লণ্ঠন হাতে ঘরে ঘরে তোমার চিঠি বিলি করে বেড়াবো। জানো ফকির, আমাকে একজন বলেছে আমি ভালো হয়ে গেলে সে আমাকে ভিক্ষা করতে শেখাবে, তখন আমি তার সঙ্গে যেখানে খুশি ভিক্ষা করে বেড়াবো। কি বলো দেখি? ছিদাম। কোন ছিদাম? সেই যে অন্ধ খোঁড়া, সে রোজ আমার জানলার কাছে আসে। ঠিক আমার মতো একজন ছেলে তাকে চাকার গাড়িতে ঠেলে ঠেলে নিয়ে বেড়ায়। আমি তাকে বলেছি আমি ভালো হয়ে উঠলে আমি তাকে ঠেলে ঠেলে নিয়ে বেড়াবো। সে তো বেশ মজা হবে দেখছি। হ্যাঁ, সেই আমাকে বলেছে কেমন করে ভিক্ষা করতে হয় শিখিয়ে দেবে। পিসেমশাইকে বলি ওকে ভিক্ষা দিতে, তিনি বলেন ও মিথ্যে কানা, মিথ্যে খোঁড়া। আচ্ছা, ও যেন মিথ্যে কানাই হলো, কিন্তু ও যে চোখে দেখতে পায় না, সেটা তো সত্যি। ঠিক বলেছ বাবা, ওর মধ্যে সত্যি হচ্ছে ওইটুকু যে ওর চোখে দেখতে পায় না। তা ওকে কানা বলো আর নাই বলো, তাও ভিক্ষা পায় না, তোমার কাছে বসে থাকে কি করতে? আমি যে ওকে শোনাই, ও বেচারা যে দেখতে পায় না। তুমি আমাকে যেসব দেশের কথা বলো আমি সব ওকে শুনিয়ে দিই। তুমি যে সেদিন আমাকে হালকা দেশের কথা বলেছিলে, যেখানে কোনো জিনিসের কোনো ভার নেই, যেখানে একটু লাভ দিলেই পাহাড় ডিঙিয়ে নিয়ে চলে যাওয়া যায়, সেই হালকা দেশের কথা শুনে ও ভারী খুশি হয়ে উঠেছিল। আচ্ছা ফকির, সে দেশ কোন দিক দিয়ে যাওয়া যায়? সে ভিতরের দিক দিয়ে একটা রাস্তা আছে, কিন্তু সে তো খুঁজে পাওয়া ভারী শক্ত। ও বেচারা যে অন্ধ, হয়তো দেখতেই পাবে না, ওকে কেবল ভিক্ষাই করে বেড়াতে হবে, তাই নিয়ে ও দুঃখ করছিল। আমি ওকে বললুম, ভিক্ষা করতে গিয়ে তুমি যে কত বেড়াতে পাও, সবাই তো সে পায় না। বাবা, ঘরে বসে থাকলেই বা এত দুঃখ কিসের বলো? না না, দুঃখ নেই। প্রথমে যখন আমাকে ঘরে বসিয়ে রেখেছিল, তখন আমার মনে হচ্ছিল দিন যেন আর ফুরোচ্ছে না। আমাদের রাজার ডাকঘর দেখে অবধি এখন আমার রোজই ভালো লাগে। এই ঘরের মধ্যে বসে বসেই ভালো লাগে। একদিন রাজার চিঠি এসে পৌঁছবে, সে কথা মনে করলেই আমি চুপ করে খুশি হয়ে বসে থাকতে পারি। কিন্তু রাজার চিঠিতে যে কি লেখা থাকবে তা তো আমি জানি নি। তা নাই বা জানলে তোমার নামটি তো লেখা থাকবে, তাহলেই তো হলো। তোমরা দুজনে মিলে কি ফ্যাসাদ বাঁধিয়ে বসে আছো বলো দেখি? কেন, কি হয়েছে? শুনেছি তোমরা নাকি রটিয়েছো রাজা তোমাদেরই চিঠি লিখবেন বলে ডাকঘর বসিয়েছেন। তাতে কি হয়েছে? আমাদের পঞ্চানন মোড়ল সেই কথাটি রাজার কাছে লাগিয়ে বেনামি চিঠি লিখে দিয়েছে। তা সকল কথাই যে রাজার কানে ওঠে সে কি আমরা জানিনি? তবে সামলে চলো না কেন? রাজা বাদশার নাম করে এমন জাতা কথা মুখে আনো কেন? তোমরা যে দেখছি আমাকে শুদ্ধ মুশকিলে ফেলবে। ফকির, রাজা কি রাগ করবে? হ্যাঁ, অমনি বললেই হলো রাগ করবে। কেমন রাগ করে দেখি না। আমার মতো ফকির আর তোমার মতো ছেলের ওপর রাগ করে সে কেমন করে তার রাজাগিরি ফলা একবার দেখি না। দেখো ফকির, আজ সকাল থেকে না আমার চোখের উপর থেকে থেকে অন্ধকার হয়ে আসছে। মনে হচ্ছে সব যেন স্বপ্ন।
একেবারে চুপ করে থাকতে ইচ্ছা করছে, কথা কইতে আর ইচ্ছা করছে না। রাজার কি চিঠি আসবে না এখনো যদি এই ঘর সব মিলিয়ে যায়? আসবে আসবে বাবা, চিঠি আসবে আসবে। আজ কেমন ঠেকছে? কবিরাজ মশাই, আজ খুব ভালো বোধ হচ্ছে, মনে হচ্ছে যেন সব বেদনা চলে গেছে। ওই হাসিটি তো ভালো ঠেকছে না। ওই যে বলছে খুব ভালো বোধ হচ্ছে, ওইটাই হলো খারাপ লক্ষণ। আমাদের চক্রধর দত্ত বলেছেন, দোহাই কবিরাজ মশাই, চক্রধর দত্তের কথা রেখে দিন, এখন বলুন তো ব্যাপারখানা কি? বোধ হচ্ছে আর ধরে রাখা যাবে না। আমি তো নিষেধ করে গিয়েছিলুম, কিন্তু বোধ হচ্ছে বাইরে হাওয়া লেগেছে। না কবিরাজ মশাই, আমি ওকে খুব করে চারদিক থেকে আগলে রেখেছি, ওকে বাইরে যেতে দিইনি, দরজা তো প্রায় বন্ধ করে রাখি। আজ কিরকম একটা হাওয়া দিয়েছে, আমি তো দেখে এলুম। তোমাদের সদর দরজার ভিতর দিয়ে হু হু করে হাওয়া বইছে। ওটা একেবারেই ভালো নয়। ওই দরজাটা বেশ করে তালা চাবি বন্ধ করে দাও তো, না হয় 2-3 দিন তোমরা এখানে লোকের আনাগোনা বন্ধই করে দাও। কেউ যদি এসেই পড়ে তো খিড়কি দরজা তো আছে, ওই যে জানলা দিয়ে সূর্যের আভাটা আসছে, ওটাও বন্ধ করে দাও। ওতে রোগীকে বড় জাগিয়ে তোলে। অমল চোখ বুজে রয়েছে, বোধহয় ঘুমোচ্ছে। ওর মুখ দেখে মনে হয় কবিরাজ মশাই যে আপনার নয় তাকে ঘরে এনে রাখলুম, তাকে ভালোবাসলুম, এখন বুঝি আর তাকে রাখতে পারবো না। ও কি, তোমার ঘরে যে মোড়ল আসছে, এ কি উৎপাত! আমি আসি ভাই, কিন্তু তুমি যাও, ভালো করে দরজাটা বন্ধ করে দাও। আমি বাড়ি গিয়েই একটা 20 বড়ি পাঠিয়ে দিচ্ছি, সেইটা খাইয়ে দেখো, যদি রাখবার হয় তো সেইটাতেই টেনে রাখতে পারবে। কিরে ছোঁড়া? আরে চুপ চুপ। না ফকির, তুমি ভাবছো আমি ঘুমোচ্ছি? আমি ঘুমোইনি, আমি সব শুনছি। আমি যেন অনেক দূরের কথাও শুনতে পাচ্ছি। আমার মনে হচ্ছে আমার মা, আমার বাবা যেন শিয়রের কাছে কথা করছেন। ওহে মাধব দত্ত, তোমাদের যে খুব বড় বড় লোকের সঙ্গে সম্বন্ধ দেখছি। বলেন কি মোড়ল মশাই, এমন পরিহাস করবেন না, আমরা নিতান্ত সামান্য লোক। তোমাদের এই ছেলেটি যে রাজার চিঠির জন্য অপেক্ষা করে আছে। ও ছেলে মানুষ, পাগল, ওর কথা কি ধরতে আছে? না না, এটা আশ্চর্য কি! তোমার মতো এমন যোগ্য ঘর রাজা পাবেন কোথায় বলো? সেই জন্যই দেখছো না, ঠিক তোমাদের জানলার সামনেই রাজার নতুন ডাকঘর বসেছে। ওরে ছোঁড়া, তোর নামে রাজার চিঠি এসেছে যে! সত্যি? সত্যি নয় যায় না, তোমার সঙ্গে রাজার বন্ধুত্ব। এই যে তার চিঠি। আমাকে ঠাট্টা করো না ফকির, ফকির তুমি বলো না, এই চিঠি কি সত্যি তাঁর চিঠি? হ্যাঁ বাবা, আমি ফকির, আমি তোমাকে বলছি সত্য তাঁর চিঠি। কিন্তু আমি যে কিছুই দেখতে পাচ্ছি না, আমার চোখে আজ সব সাদা হয়ে গেছে। মোড়ল মশাই, বলে দাও না এই চিঠিতে কি লেখা আছে? রাজা লিখেছেন, আমি আজকালের মধ্যে তোমাদের বাড়ি যাচ্ছি, আমার জন্য মুড়ি মুড়কির ভোগ তৈরি করে রেখো। রাজভবন আমার এক দণ্ড ভালো লাগছে না। মোড়ল মশাই, দোহাই আপনার, এসব কথা নিয়ে পরিহাস করবেন না। পরিহাস? কিসের পরিহাস? পরিহাস করেন এমন সাধ্য আছে ওর? আরে ঠাকুরদা, তুমিও খেপে গেলে নাকি? হ্যাঁ খেপেছি, তাই এই সাদা কাগজে অক্ষর দেখতে পাচ্ছি। রাজা লিখেছেন তিনি স্বয়ং অমলকে দেখতে আসছেন, সঙ্গে তাঁর রাজ কবিরাজকেও সঙ্গে করে আনছেন। ফকির, ফকির, ওই যে তার বাজনা বাজছে, শুনতে পাচ্ছ না? উনি আর একটু না খেপলে যে শুনতে পাবেন না। মোড়ল মশাই, আমি মনে করতাম তুমি আমার উপর রাগ করেছ, তুমি আমাকে ভালোবাসো না। তুমি যে সত্যি রাজার চিঠি আনবে এ আমি মনে করিনি। দাও, তোমার পায়ের ধুলো দাও। না, এ ছেলেটার ভক্তি শ্রদ্ধা আছে, বুদ্ধি নেই ঘটে, কিন্তু মনটা ভালো। এতক্ষণে 4 প্রহর হয়ে গেছে বোধহয়। ওই যে
ধং ধং ধং। সন্ধ্যা তারা কি উঠেছে ফকির? আমি কেন দেখতে পাচ্ছি না? জানলা যে বন্ধ করে দিয়েছে ওরা, আমি খুলে দিচ্ছি। ও কি? ও কে? এ কি উৎপাত? খোলোদার। কে তোমরা? খোলোদার। মোড়ল মশাই, এরা ডাকাত নয় তো? কে রে? আমি পঞ্চানন মোড়ল। তোদের মনে কি ভয় নেই? দেখো একবার, শব্দ থেমেছে। পঞ্চাননের আওয়াজ পেলে আর রক্ষা নেই, সে যত বড় ডাকাতি হোক না কেন। তার যে ভেঙে ফেলেছে, তাই আর শব্দ নেই। মহারাজ আজ রাত্রে আসবেন। কি সর্বনাশ! কত রাত্রে দূত? কত রাত্রে? আজ 2 প্রহর রাত্রে। যখন আমার বন্ধু প্রহরী নগরের সিংহদ্বারে ঘণ্টা বাজাবে তখন? হ্যাঁ, তখন। রাজা তার বালক বন্ধুটিকে দেখবার জন্য তার সকলের চেয়ে বড় কবিরাজকে পাঠিয়েছেন। এ কি? চারিদিকে সমস্তই যে বন্ধ। খুলে দাও, খুলে দাও, যত দ্বার জানলা আছে সব খুলে দাও। বাবা, কেমন বোধ করছো? খুব ভালো কবিরাজ মশাই, খুব ভালো। আমার আর কোনো অসুখ নেই, কোনো বেদনা নেই। আহ, সব খুলে দিয়েছ? সব তারাগুলি দেখতে পাচ্ছি, অন্ধকারের ওপারকার সব তারা। অর্ধরাত্রে রাজা যখন আসবেন তখন তুমি বিছানা ছেড়ে উঠে তার সঙ্গে বেরোতে পারবে? পারবো, 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 আমি পারবো। বেরোতে পারলে আমি বাঁচি। আমি রাজাকে বলবো, এই অন্ধকার আকাশে ধ্রুব তারাটিকে দেখিয়ে দাও। সে তারা বোধহয় আমি কতবার দেখেছি, কিন্তু সে কোনটা তা তো আমি চিনি নে। তিনি সব চিনিয়ে দেবেন। এই ঘরটি রাজার আগমনের জন্য পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে রাখো। আর ওই লোকটিকে তো এ ঘরে রাখা চলবে না। না না কবিরাজ মশাই, উনি আমার বন্ধু। তোমরা যখন আসনি, উনি আমাকে রাজার চিঠি এনে দিয়েছিলেন। আচ্ছা বাবা, উনি যখন তোমার বন্ধু, উনিও এই ঘরেই রইলেন। বাবা, রাজা তোমাকে ভালোবাসেন, তিনি স্বয়ং আজ আসছেন। তার কাছে আজ একটু প্রার্থনা করো। আমাদের অবস্থা তো ভালো নয়, জানোই তো সব। সে আমি সব ঠিক করে রেখেছি পিসে মশাই, সে তোমার কোনো ভাবনা নেই। কি ঠিক করেছো বাবা? আমি আমি তার কাছে চাইব, তিনি যেন আমাকে তার ডাকঘরে হরকরা করে দেন। আমি দেশে দেশে ঘরে ঘরে তার চিঠি বিলি করব। হায় আমার কপাল! পিসে মশাই, রাজা আসবেন, তার জন্য কি ভোগ তৈরি রাখবে? তিনি বলে দিয়েছেন তোমাদের এখানে তার মুড়ি মুড়কির ভোগ হবে। মুড়ি মুড়কি? মোড়ল মশাই, তুমি তো আগেই বলে দিয়েছিলে। রাজার সব খবরই তুমি জানো, আমরা তো কিছুই জানতাম না। আমার বাড়িতে যদি লোক পাঠিয়ে দাও তাহলে রাজার জন্য ভালো ভালো কিছু। কোনো দরকার নেই। এইবার তোমরা সকলে স্থির হও। এলো ওর ঘুম এলো। আমি বালকের শিয়রের কাছে বসবো। ওর ঘুম আসছে। প্রদীপের আলো নিভিয়ে দাও। এখন আকাশের তারাটি থেকে আলো আসুক। ওর ঘুম এসেছে। ঠাকুরদা, তুমি অমন মূর্তিটির মতো হাত জোর করে নীরব হয়ে আছো কেন? আমার কেমন ভয় করছে। এ যা দেখছি সব কি ভালো লক্ষণ? এরা আমার ঘর অন্ধকার করে দিচ্ছে কেন? তারার আলোতে আমার কি হবে? চুপ করো, চুপ করো অবিশ্বাসী, কথা কইও না, কথা কইও না। অমল, অমল! ও ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে? আমি যে ওর জন্য ফুল এনেছি, ওর হাতে কি দিতে পারবো না? আচ্ছা দাও তোমার ফুল। ও কখন জাগবে? এখনই, যখন রাজা এসে ওকে ডাকবেন
তখন তোমরা একটি কথা কানে কানে বলে দিতে পারবে। কি বলবো? বললো যে সুধা তোমাকে ভোলেনি।